এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আমরা আবার লাইভে চলে এসেছি। অবশ্য আপনারা জানেন লাইভ মানে কিন্তু আপনারা সরাসরি আপনাদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত এবং যদি কোনো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে থাকেন যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলতে পারছেন এবং আপনাদের সমস্যাগুলোকে শেয়ার করতে পারছেন এবং অবশ্যই ডাক্তারবাবুরা আপনাদের কিন্তু একটা সলিউশনের পথ দেখাচ্ছেন এবং কিভাবে একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাওয়া যায়, অবশ্যই সেগুলোকে কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় সব কিছু কিন্তু বিশদে আপনারা জানতে পাচ্ছেন। আজকেও কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং অবশ্যই তিনি মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা রাখি যেগুলো আপনাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের আলোচনা থাকে। আজকের আলোচনা কিন্তু আমরা রেখেছি স্কিন ডিজিজ অর্থাৎ স্কিনের সমস্যা নিয়ে, যারা ভুগছেন দীর্ঘদিন ধরে কোনো তার সলিউশন পাচ্ছেন না এবং কিভাবে স্কিন ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা সুস্থ জীবন পাবেন। এবং স্কিন মানেই তো আপনারা জানেন আমাদের যে একটা বহি আবরণ থাকে, যে সেই আবরণটাকে কিভাবে সুন্দর রাখা যায়। তবে হ্যাঁ, যদি আপনার শরীরের ভিতরের যদি আপনার অর্গানগুলোকে যদি আপনি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে অবশ্যই কিন্তু পরামর্শটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাই সেই সুপরামর্শ আমরা জানবো যে কতটা রিলেটেড আমাদের শরীরকে, স্কিনটাকে গ্লো রাখা বা ভালো রাখা বা সুস্থ রাখার জন্য আমাদের অর্গানগুলো কতটা তাদের ভূমিকা পালন করে, সে বিষয়ে কিন্তু আমরা আজকে জানবোই। অবশ্যই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, প্রথমেই কিন্তু আমি বললাম যে আজকে আমরা যে টপিকটা রেখেছি খুব একটা সেন্সিটিভ, মানে খুব স্পর্শকাতর যে টপিকটা, যেটা হলো স্কিন মানেই আমাদের শরীরের একটা সুন্দর আবরণ। ওপরের আবরণটা অনেকেরই সুন্দর থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোথা থেকে যেন একটা কোনো র্যাশ বা কোনোভাবে একটা ব্ল্যাক মানে কালো একটা আস্তরণ পড়া বা কোনোভাবে সেখানে বা অ্যালার্জি হোক, যে কোনো কিছু আমাদের শরীরের মধ্যে বা স্কিনের মধ্যে দেখা যায়, সেটা আমরা অনেক সময় সেটাকে বুঝতে পারি না। আমরা কিছুটা অনেকটা এটা নেগলিজেন্সের ফলে অনেক সময় ভাবি যে ঠিক আছে, আস্তে আস্তে হয়তো স্কিনটা ঠিক হয়ে যাবে, শরীরের আমাদের ত্বকটা সুন্দর হয়ে যাবে, কিন্তু সেটা কোনোভাবে হয়তো ব্যাঘাত হয়। আমরা সে বিষয়ে জানবো কি কি আমরা আগে থেকে আমরা কীভাবে প্রিকশন নেব, আগে থেকে কীভাবে প্রিভেন্ট করব, বা রোগটি যাতে কোনোভাবে আমাদের অ্যাটাক না করতে পারে, স্কিনের কোনো ডিজিজ যেন আমাদের শরীরকে কোনোভাবে ব্যাঘাত না ঘটে, আমরা সে বিষয়ে আজকে জানবো স্যার আপনার কাছে। প্রথম কথা বলবো যে ত্বকের যত্ন নিতে কিন্তু সবসময় হয় আমাদের। এই স্কিনের যে যত্নটা, এটা একদম ছোটোবেলার থেকে আমাদের স্টার্ট করা উচিত এবং বড় হয়েও কিন্তু সেগুলোর দিকে নজর রাখা উচিত। সাধারণত দেখা যায় আমাদের যখন কোনো একটা বাচ্চা জন্মালো তারপর থেকে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট মায়েরা ইউজ করায় বাচ্চাদের জন্য, পাউডার, ময়েশ্চারাইজার, শ্যাম্পু, ওটা খুব যত্ন নিয়ে করে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে যখন বাচ্চা দেখা যায় যে স্কুলে যাচ্ছে, তখন একটু অনেকের মধ্যেই দেখা যায় যে নেগলেক্ট হচ্ছে মানে কেমন, যে যেই যত্নটা ছোটোবেলায় নিচ্ছিল সেই যত্ন অনেকটাই কমে গেছে। হয়তো তাকে সাবান দিয়ে স্নান করাচ্ছে, শ্যাম্পু করাচ্ছে, ঠিক আছে, তাছাড়াও কিন্তু স্কিনের যত্ন নেওয়ার প্রয়োজন আছে। যেমন তাকে ময়েশ্চারাইজারটা ঠিক মতো মাখতে হবে, একটু যখনই স্কুলে যাচ্ছে দেখতে হবে তখন তার রোদের কিছু কাজ হচ্ছে কিনা, মানে স্কুলে গিয়ে খেলার সময়টা যখন আছে তখন রোদ পাচ্ছে, স্কুলে যেতে আসতে রোদ পাচ্ছে কিনা, তখন থেকেই কিন্তু তাকে সানস্ক্রিনের প্রচলন মানে ব্যবহারটা তার জন্য শুরু করতে হবে। সানস্ক্রিন মানে মায়েদের জন্য নয় শুধু, সানস্ক্রিন মানে বড় হয়ে যাওয়ার পরে নয়, ছোটোবেলা থেকে কিন্তু সানস্ক্রিনের প্রোটেকশনটা নেওয়া দরকার। কারণ সূর্যের যে ইউভি রেজ, সেটা কিন্তু ছোটোবেলাতেও যেমনি এফেক্ট করবে, বড়োবেলাতেও একইভাবে এফেক্ট করে, এটা নিতে হবে। বাইরে থেকে আসার পর হয়তো খাবার খাওয়ানোর জন্য মা হয়তো হাত ধুয়ে দিল, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে মুখটাও যত্ন নিতে হবে ভালো করে, এটা গেল। তারপরে হচ্ছে চুলের যত্ন নেওয়ার জন্য যে চুলে যে খুশকি হয় তার জন্য একটু মাথায় রাখতে হবে চিরুনি কিন্তু পরিষ্কার থাকতে হবে। এটা একটা বড় ব্যাপার, না হলে একজনের থেকে আরেকজনের কিন্তু খুশকি দেখা যাচ্ছে, ওটা চলে যায়। এবং শুধু বাচ্চাদের নয়, মায়েদের, বাবাদের, সবারই যেহেতু একই বাড়িতে থাকছে, একই বিছনা শেয়ার করছে, সেখান থেকেও কিন্তু এই খুশকি টুসকি স্প্রেড করতে পারে বাচ্চাদের মাথায়, সেটাও যত্ন নিতে হবে। তো এরকম ছোটদের যেমনি যত্ন নিতে হবে, বড়দের ক্ষেত্রেও কিন্তু মুখ ভালোভাবে ক্লিন করতে হবে, তারপরে তাকে ময়েশ্চারাইজিং করতে হবে হাইড্রেটেড রাখার জন্য, সানস্ক্রিন ইউজ করতে হবে, নাইট ক্রিম যেটা তার
খাদ্য স্কিনের সেটাকে প্রোভাইড করতে হবে। এরকম আরও ডিটেলস আমাদের কিন্তু এটা আলোচনা করব আজকে। একদম আমরা সে বিষয়ে জানবো। আজকে আমাদের স্কিন ট্রিটমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। আমি হুগলি থেকে বলছিলাম, তুষার মন্ডল। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা আছে যে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করছেন ওই সমস্যা, ওই চুলেরই সমস্যা, মানে প্রচুর পরিমাণ আমার আচ্ছা, ড্যান্ড্রফ হচ্ছে, যার ফলে মানে পড়ে যাচ্ছে। আর এজ কত আপনার, বয়স কত? 25। 25। আচ্ছা, আপনার চুলে খুব বেশি ড্যান্ড্রাফ হয়েছে, কতদিন ধরে হচ্ছে এটা? অনেকদিন ধরে দেখছি। 12 মাসই থাকে, মানে সারা বছরই থাকে? হ্যাঁ, সারা বছরই কম বেশি কম থাকে, কিন্তু শীতে বেশি একটু থাকে। হ্যাঁ, আপনি এর জন্য কিছু ট্রিটমেন্ট করেছেন বা কিছু করেছেন চেষ্টা? ইউজ করি শ্যাম্পু শ্যাম্পু, কিন্তু কিছু কাজ হচ্ছে না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে খুশকিটা শুধু শ্যাম্পুতে কিন্তু এটা যাবে না। শ্যাম্পু আমরা কেন ইউজ করি? চুলের নোংরাগুলোকে বের করার জন্য। এই খুশকিটা যখন আমরা শ্যাম্পু দেবো হয়তো সেই সময় চলে যাবে, কিন্তু আবার নতুন করে চলে আসে, এবং দেখা যায় যত স্ক্যাল্পটা ড্রাই থাকে তত বেশি কিন্তু হয়। এই জন্য শীতকালে খুশকি মানুষের বেড়ে যায়, গরমকালে একটু কম থাকে। যেহেতু গরমকালে আমাদের মাথাটা ঘামে, তখন ওটা বাড়তে পারে না, বা দেখা যায় যে ওটা আটকে থাকছে, বোঝা যায় না অতটা, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে শীতকালে যেহেতু ড্রাই থাকে আমাদের মাথা স্ক্যাল্প, তার জন্য খুশকিটা আরও বেড়ে যায়, এবং জামা কাপড়েও কিন্তু ধুলোর মতো ওগুলো পড়তে থাকে। এটার প্রথম যেটা কাজ করতে হবে আপনার, চিরুনি খুব ভালো করে পরিষ্কার করবেন, রেগুলার চিরুনি পরিষ্কার করবেন। এটা একটা মানে মাথায় রাখুন যে চিরুনি 1-2 দিন পর পর যদি পরিষ্কার করেন তাহলে নোংরা ড্র্যান্ড্রাফটা ওটা জমতে পারবে না। নিজের চিরুনি নিজে ব্যবহার করুন, অন্যের চিরুনি ব্যবহারও করবেন না, নিজেরটা অন্যকে দেবেন না, এগুলো মাথায় রাখুন। নিজের টাওয়েল বা গামছা যেটা ইউজ করছেন নিজে ইউজ করুন, অন্যকে দেবেন না, কারণ অন্যের মাথায় কী আছে আপনি জানেন না। তার যদি থাকে তাহলে তার থেকে আপনার চলে আসতে পারে, আরও বেশি হতে হবে পারে, বা আপনার যদি থাকে তার না থাকে তার হয়ে যেতে পারে, ঠিক আছে। এর জন্য সাবধানতাটা বজায় করুন। এরপর একটা লোশন আছে আমাদের, সেই লোশনটা আপনার ইউজ করতে হবে। সেই লোশনটা ইউজ করলে আপনার যে খুশকিটা বাড়ছে এটা কন্ট্রোল হয়ে যাবে, ঠিক আছে, কন্ট্রোল হয়ে যাবে, আর বাড়তে পারবে না। এবং তার পাশাপাশি যেটা করতে হবে, আমাদের কিছু ট্রিটমেন্ট রয়েছে, সেই ট্রিটমেন্টটা করলে পার্মানেন্টলি আপনার এটা সেরে যাবে। তাহলে আর প্রত্যেক বছর এই শীতকালে বাড়বে না, এবং সারা বছর ধরেও কিন্তু খুশকি থাকবে না। খুশকি যদি না আপনি ঠিক করেন তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার কিন্তু চুল পড়া শুরু করবে। বেশি মাত্রায় কিন্তু আপনার চুল যখন পড়বে তখন কিন্তু আস্তে আস্তে মাথা খালি হয়ে যাবে। বয়সের আগে কিন্তু চুল পড়ে গেলে টাক পড়ে যায়, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। এইভাবে আমার কথাটা মেনে আপনি হেল্পলাইন নাম্বার একটা কল করে নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে দেখিয়ে নিন। ডাক্তারবাবুরা আপনাকে পরামর্শ যা দেবে, যা ট্রিটমেন্ট করবে, তাতে এই প্রবলেম সলভ হয়ে যাবে। একদম আমরা জানবো। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দেবী, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি হাবড়া থেকে সমীর সেনগুপ্ত বলছি। বলুন, কি সমস্যা দাদা? বলছি আমি একটা জিনিস জানতে চাইছি, ডাক্তারবাবুর প্রোগ্রাম খুব ইন্টারেস্টিং হচ্ছে, তো আমি জানতে চাইছি যে এটা পার্টিকুলার অ্যাজমা রিলেটেড প্রবলেম কি আয়ুর্বেদের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। আপনি শুনুন, আমি ডিটেলসে বলছি। আপনি শুনুন। দেখুন, একটা হচ্ছে সিওপিডির কেস হয়ে যায়, ঠিক আছে। সিওপিডি বলতে ক্রনিক পালমোনারি অবস্ট্রাকটিভ ডিজিজ, যেটা, ঠিক আছে, যেটা আপনার কি হয়, অনেক পুরনো দিন ধরে এই নিঃশ্বাসের কষ্ট হতে 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 সেটা একটা এমন জায়গায় চলে যায়, সেটা কিন্তু দেখা যায় খুব কষ্টকর ব্যাপার, কিন্তু ওটারও কিন্তু আয়ুর্বেদায় ট্রিটমেন্ট আছে। আমাদের কয়েকদিন আগে একজন পেশেন্ট এসেছিল, যার 15 বছরের সিওপিডির প্রবলেম, ঠিক আছে। সেই প্রবলেম উনি 3.5 থেকে 4 মাস উনি আমাদের ওষুধ খেয়েছেন, এবং ওনাকে ডাক্তারবাবুরা উনি যেখানে যেখানে দেখিয়েছেন সেখানে বলেছিল তুমি বাঁচবেই না, তোমার যা কন্ডিশন, এরকম বয়স্ক ভদ্রমহিলা তাকে এরকমভাবে বলেছিল। আমাদের সেই ওনার বাইটটা নেওয়া হয়েছে, খুব শীঘ্রই আপনারা টিভিতে এটা দেখতে পাবেন উনি কি বলছেন। এবং এখন উনি কিন্তু আর সেই কষ্ট পাচ্ছে না, ওনার আর সেই প্রবলেম নেই। বলতো উনি একটা সময় মানে কেঁদে দিত, এত কষ্ট হতো, কোনো কিছুতেই কোনো রিলিফ পাচ্ছিল না। তারপরে আমাদের এখানে ট্রিটমেন্ট কিন্তু করে উনি সুস্থ হয়েছে। এটা গেল। এটা কেন হলো, যে একদম কিন্তু আয়ুর্বেদাতে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে গোড়া থেকে কিন্তু রুট কজটাকে ঠিক করা হয়, এবং তার জন্যই দেখা যায় যে একটা যে রোগ সেরে গেলে সেটা আবার ফিরে আসে না।
ঠিক আছে? হ্যাঁ, একটা মানুষের একটা রোগ হয়েছে সেটা ঠিক হয়ে গেল, অন্য কোনো রোগ হলো তার জন্য সে আবার আসলো আমাদের কাছে, সেটা অন্য কথা। কিন্তু যেই রোগটা সেরে যায় পার্মানেন্টলি সেটা কিন্তু আবার ফিরে আসে না, কারণ সেই ব্যক্তি সুস্থ হয়ে যায়। যে কারণে সমস্যাটা হচ্ছিল বা রোগটা এসেছিল সেই কারণটাকে ঠিক করে দেওয়া হয় বলেই এটা কিন্তু সম্ভব হয়। এবং আরেকটা যেটা আছে, সিওপিডি ছাড়া আমাদের যেমনি একটা কি বলবো, অ্যাজমার একটা হয় যেমনি অ্যালার্জিক থেকে, অ্যালার্জি অ্যাজমা, ঠিক আছে? আমাদের অনেক কিছু আছে যেগুলো থেকে আমাদের অ্যালার্জি হয়। কারো দেখুন সেটা ঠান্ডা লেগে অ্যালার্জি হয়, ঠান্ডা থেকে অ্যালার্জি হয়। কারো দেখা যাচ্ছে কোনো খাবারের থেকে বা কোনো একটা বস্তু থেকে, কোনো একটা জিনিসের থেকে অ্যালার্জি হচ্ছে, ঠিক আছে? এরকম আলাদা আলাদা কারণ থাকে এক একজনের অ্যালার্জি হওয়ার। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই অ্যালার্জেনটার জন্য অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। নর্মালি কি করা হয়, যে ওটার জন্য আমরা কি দেখতে পাই, যে ওটার জন্য মানে ব্রঙ্কোডায়ালেটর, মানে একটা ইনহেলার মতো দেওয়া হয়, যেটা পাফ নিলে কি হয়, ইনস্ট্যান্ট লাংসে গেল, সেই যে আমাদের যে কি বলবো লাংসটা আছে সেটাকে নিঃশ্বাস নিতে সাহায্য করে। এটা হচ্ছে ওটার কাজ। তার একটা মেয়াদ থাকে, অনেকের সেই সময় নেওয়ার পর দেখা যাচ্ছে সারাদিন আবার সে ভালো যাচ্ছে, আবার অনেকের দেখা যাচ্ছে রিপিটেডলি একটা টাইমের পর আবার ওই প্রবলেমটা দেখা দিল, তখন কিন্তু আবার নিতে হচ্ছে। এটাই কিন্তু পার্মানেন্ট সেরে গেল না। কি হয়, যখন এরকম অ্যাজমা হয় আমাদের যে মানে লাংস আছে তার মধ্যে মিউকাসটা খুব আটকে থাকে, এবং সেখানে কি হয়, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যে এক্সচেঞ্জ হয় ওটা ভালো মতো হতে পারে না। যখন অক্সিজেনের অভাব হয়ে যায় তখনই কিন্তু মানুষ জোরে জোরে নিঃশ্বাস নেয়, যাতে অক্সিজেনটা সে নিতে পারে, না হলে তার দমের কষ্ট হচ্ছে, ঠিক আছে? এই যে একটা আঠার মতো জিনিস, একটা মিউকাস আটকে থাকে, সেইটাকে ঠিক করতে হবে। সেইটাকে যদি ঠিক করা যায় তাহলে কি হবে, তাহলে দেখা যাবে আর কিন্তু ওই ধুলোবালি বা যেটার থেকে তার অ্যালার্জি আছে সেইটা অ্যাটাক করতে পারছে না। কারণ দুটো ব্যাপার, একটা হচ্ছে এই অ্যালার্জিটা যদি বেশি থাকে টেস্ট করে দেখা যাচ্ছে সেই অ্যালার্জিটাকে কমিয়ে আনা হয়, এবং ওই জায়গাটাকে ঠিক করে দেওয়া হয় যে মিউকাস যাতে বেশি আর জন্মাতে না পারে, ওখানে ভরে থাকতে না পারে, তাহলেই কিন্তু সেই ব্যক্তি পার্মানেন্টলি সুস্থ হয়ে যায়। এর দেখুন ট্রিটমেন্ট রয়েছে, সময় থাকতে আসতে হবে, সঠিক ট্রিটমেন্টটা সঠিক জায়গায় করতে হবে। যারা এনবিপিতে আসছে তারা কিন্তু এইসব বড় বড় রোগের হাত থেকে কিন্তু সুস্থ হয়ে ফিরছে। এটাই আমাদের মানে প্রাপ্তি এবং ভগবানের আশীর্বাদ যে আমাদের এনবিপির মাধ্যমে অনেক লোক, মানে অনেক মানুষ সুস্থ হয়ে একটা স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারছে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু সব রকম চিকিৎসা হয়, যেমন ক্রনিক চিকিৎসা থেকে কঠিন জটিল ভয়ঙ্কর রোগে যারা হয়তো রয়েছেন, দুরারোগ্য রোগে যারা মানে একেবারে এই ব্যাধিতে যারা একেবারে দিনদার হয়ে যাচ্ছেন, কিছু করার নেই, জেরবার হয়ে যাচ্ছেন, একবার তাদের আসতে হবে। এবং অবশ্যই তার সঙ্গে কিন্তু স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে তো আমাদের বিশেষত পঞ্চকর্ম থেরাপি আপনারা জানেন। তাই সেই জন্য কিন্তু অবশ্যই দুটি নাম্বার কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আমি একটু বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার যেটা হলো 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা হেল্পিং সব কিছু ডিটেলসটা জানতে পারছেন, ডাক্তারবাবুদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন বিশদভাবে জানার জন্য। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন সেটারও কিন্তু প্লিজ আপনারা রিপোর্টটা নিয়ে আসবেন, তাহলে কিন্তু থরোলি তারা কিন্তু সেটা প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে, প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু একেবারে সুস্থ সবল জীবনটাকে ফিরে পাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি অর্পণ সামন্ত কথা বলছি। আচ্ছা, নমস্কার আপনাকে, বলুন কি সমস্যা অর্পণ বাবু? সমস্যা বলতে মানে আমার হাতের চামড়া না খুব উঠে যায়, মানে শীতকালে মানে বিচ্ছিরি লাগে দেখতে, মানে হাতের চামড়াগুলো সব উঠে যায়, আবার ইয়ে হয়, আবার নতুন করে আবার উঠে যায়। এটা শীতকালেই দেখা দেয় তাই তো? হ্যাঁ শীতকালেই হয় ওটা। আচ্ছা, আপনি জল কতটা খান? জল মোটামুটি ওই 3 লিটার মতো। 3 লিটার মতো যথেষ্ট জল আপনার। আচ্ছা, তার সাথে সাথে আপনি বলুন আপনার যে খাচ্ছেন, আপনার কোনো বয়স কত আপনার? বয়স 30। 30। অ্যালকোহল ইনটেক করেন? মাঝে মধ্যে খাই। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন আমি বলছি। জেনারেলি এই যে এটা হয় তার প্রথম কারণ হচ্ছে যদি স্কিন ড্রাই হয়, ঠিক আছে? স্কিন ড্রাই হলে সেখান থেকে ফ্লেক্স উঠবে। এবার স্কিন অনেকগুলো কারণে ড্রাই হয়, তার মধ্যে একটা হচ্ছে যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে স্কিন ড্রাই হয়। অনেক সময় দেখা যায় সুগার থেকেও স্কিনটা ড্রাই লাগছে।
অনেক সময় দেখা যায় জলের পরিমাণ শরীরে যদি কম থাকে তার থেকেও হবে। অনেক সময় যারা ধরুন খুব বেশি অ্যালকোহল ইনটেক করে, মদ খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু স্কিন ড্রাই, স্পিরিট যেহেতু থাকে ওটা স্কিনটাকে ড্রাই করে দেয়। সেখান থেকেও দেখা যায় যে কিন্তু অনেকের স্কেলস উঠছে, এরকম চামড়া ওঠে। শুধু হাতে নয়, অনেকের কিন্তু পায়ের পাতাতে ওঠে। ঠিক আছে, এরকম দেখতে বাজে লাগে। তো প্রথম আপনি একটা কাজ করুন, আপনি হাতে একটু ময়েশ্চারাইজার লাগানো শুরু করুন। আমাদের হেল্পলাইনে বলুন যে বেস্ট আপনার যে ড্রাইনেসের জন্য যে ময়েশ্চারাইজারটা আছে সেই ময়েশ্চারাইজারটা ফোন কল করে একটা কিনে নিন। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করলে ওনারা আপনাকে বলে দেবে কিভাবে ওটা পাবেন আপনি। ঠিক আছে, তার পাশাপাশি আরেকটা যেটা করবেন, জলের পরিমাণটা বাড়ান। ভিটামিন সি জাতীয় ফ্রুটস খান, মানে এখন সবচেয়ে ভালো কমলা লেবু পাবেন অথবা পাতিলেবু খান, দুটোর মধ্যে যে কোনো একটা খান, তাহলে ওটা স্কিনের কন্ডিশনিংটা ভালো হবে। গাজরটা খাবেন, ঠিক আছে, গাজরটা কিন্তু আপনার জন্য স্কিনের জন্য খুব ভালো হবে। তো এই জিনিসগুলো খাওয়া শুরু করুন, দেখুন 15-20 দিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় খুব ভালো, যদি না হয় তাহলে আমাদের কাছে আসুন। তাহলে বুঝতে হবে যে আপনার আন্ডারলাইং কোনো কজ আছে, মানে ভেতরে কোনো ইন্টারনাল প্রবলেম আছে যার জন্য এই সমস্যাটা হচ্ছে। এটা করে আগে চেষ্টা করুন, যদি হয়ে যায় তো ভালো, যদি না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে দেখিয়ে নেবেন একবার। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, অবশ্যই ডাক্তারবাবুর কাছেও আমরা জিজ্ঞাসা রাখবো যে খাদ্য তালিকাটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট স্কিনকে ভালো রাখার জন্য, পরিচর্যা বা কীভাবে স্কিনকে সুন্দর রাখা যায় তার জন্য কিন্তু আমরা অবশ্যই সেটা ডাক্তারবাবুর কাছে জানবো। কিন্তু তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি সাহেব রায় বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে, বলুন সাহেব বাবু, বলুন কি সমস্যা, বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার এই শীতকালে প্রচন্ড ভাবে মাথার যন্ত্রণা হয় সকালে ঘুম থেকে ওঠার পর। আচ্ছা, ঠান্ডা লেগে যায় কি তাড়াতাড়ি? ঠান্ডা হয়তো সাধারণত লাগে, কিন্তু ঠান্ডা না লাগলেও কিন্তু এটা হয়। এটা গ্যাস থেকে কি হয় একটু আমি জানতে চাইছি, আচ্ছা, বা এর থেকে আমি প্রতিকার পাবার উপায়। আপনার খাওয়া দাওয়ার ধরনটা কেমন? হ্যাঁ বলুন। খাওয়ার ধরনটা কেমন? খাওয়া দাওয়া খুব লাইট খাবারই খাই, মানে খুব এই ধরনের খাবার খাই না। আর আপনার কি এমনি অ্যাসিডের টেন্ডেন্সি আছে? অ্যাসিড গ্যাস এগুলো কি হ্যাঁ হয়? আছে, অ্যাসিডের টেন্ডেন্সি রয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন আমি বলছি। প্রথমে যেটা করতে হবে আপনার, ফার্স্ট যেটা দেখতে হবে, যদি ঠান্ডা না লেগেও যদি আপনার এই প্রথমে সেটা হয়, এটা বোঝা যাচ্ছে যে আপনার ইমিউনিটি লেভেলটা কমছে। এবং অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি বা ধরুন গ্যাসের জন্য কিন্তু অনেক সময় হয়, কিন্তু সব সময় তো বোধহয় আপনার গ্যাস হয়ে থাকছে না, কিন্তু তাহলে কেন প্রত্যেকবার ব্যথা হচ্ছে? দুটো জিনিস আপনার দেখতে হবে। যদি দেখছেন গ্যাস অ্যাসিডিটির ব্যাপারটা বেশি, তাহলে গ্যাস অ্যাসিডিটিটা কমাতে হবে। তার জন্য প্রথম কথা কী হবে, পরিষ্কার রাখতে হবে পেট। পেট কীভাবে পরিষ্কার রাখবেন? পায়খানা যাতে ক্লিয়ার হয় তার জন্য চেষ্টা করতে হবে। তার একটা খুব ভালো উপায় হচ্ছে, আপনি যেসব খাবার খাবেন তার মধ্যে ফাইবার জাতীয় খাবারটা যাতে বেশি থাকে। সেটা কি? সেটা হচ্ছে ধরুন আপনার ফল মূল এবং তার সাথে হচ্ছে শাকসবজি, এই খাবারগুলো বাড়িয়ে দিতে হবে। গেল, রেড মিটগুলো খাবেন না, খুব কম খাবেন, কারণ ওটা কনস্টিপেশন হতে আরও হেল্প করে। তো যাই হোক, এটা গেল। তার পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে আপনার গ্যাস অম্বলটা মানে কমে যাচ্ছে তবু মাথা ব্যথা করছে, তাহলে বুঝতে হবে যে আপনার কিন্তু সাইনাসের একটা প্রবলেম আছে। সাইনাসের প্রবলেম থেকেও মাথা ব্যথা করে, আবার মাইগ্রেন থাকলেও মাথা ব্যথা করে। যদি দেখছেন একটু মানসিক চাপ বেশি পড়লে মাথা ব্যথা করছে, অথবা দেখা যাচ্ছে যে একটু কাজকর্ম অতিরিক্ত হয়ে গেলে সেই দিন মাথা ব্যথা করছে কিন্তু ঠান্ডা লাগেনি, তাহলে বুঝবেন যে ওটা মাইগ্রেনের ব্যথা হতে পারে। ঠিক আছে, ওটা নার্ভ রিলেটেড প্রবলেম। তার কিন্তু ট্রিটমেন্ট আমাদের এখানে আছে। তার সাথে আপনি একটা ব্যায়াম আছে, অনুলোম বিলোম প্রাণায়াম যেটা বলা হয়, সেই প্রাণায়ামটাও করবেন। আর যেটা গ্যাসের ব্যাপারটা, সেটার জন্য আপনি বজ্রাসন আর পবন মুক্তাসন, এই দুটো আসন করবেন রেগুলার। আর একটা যেটা বলবো, যে আপনার যে গ্যাস অ্যাসিডিটি, ওটার জন্য খাদ্য খাবারটা একটু মেনে চলবেন। অতিরিক্ত মাত্রায় কিন্তু রিচ ফুডগুলো খাবেন না। আর ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মিষ্টি কুমড়ো, তেঁতুলের টক, এটা এখন অ্যাভয়েড করুন। ঠিক আছে, আরেকটা, ঘুম থেকে উঠে ফার্স্ট হচ্ছে হালকা গরম জল খাবেন 1 গ্লাস, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস হালকা গরম জল খাবেন। এইটা মেনটেন করুন। রাতের খাওয়া হালকা খাবেন, দিনের খাওয়া পেটটা ভরে খাবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় রিচ খাবারটা খাবেন না, মানে মাছ মাংস ডিম কষিয়ে রান্না করে ওই ব্যাপারগুলো একটু অ্যাভয়েড করুন। শাকসবজি কিন্তু অবশ্যই থাকবে রান্নায়, যেভাবে বললাম মেনটেন করুন। যদি দেখছেন তাও কমছে না, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে মাইগ্রেনের পেন থাকতে পারে, সেই মাইগ্রেনের পেনের কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, বা সাইনাসের প্রবলেম থাকতে পারে, সেটার ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য আমাদের কাছে একবার আসতে হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে?
নমস্কার, রায়গঞ্জ হ্যাঁ, থেকে বলছি, উত্তর দিনাজপুর। আচ্ছা আমি আমার ছেলের সম্পর্কে বলতে চাই। ছেলের বয়স 22 বছর প্লাস। হ্যাঁ, কি সমস্যা তো বলুন ছেলের? সমস্যা হচ্ছে কি, হাঁটা চলায় অসুবিধা হয় বলতে কি টলমল করে। হ্যাঁ, আর হচ্ছে কি পিঠে ব্যথা হয়, জ্বালা করে, আর হাতের তালুতে ব্যথা, মুঠ করতে ব্যথা। বা হাতে আবার নেই, ডান হাতে আছে। আচ্ছা, ওর কি কোনো অসুখ করেছিল ছোটবেলায়? তো বলতে পেটের প্রবলেম ছিল, এমনি কোনো বড় অসুখ হয়নি, তবে করোনা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, না এই যে পা টলমনোটা কতদিন ধরে হচ্ছে? টলমোটা প্রায় 1 বছর হয়, অল্প অল্প ছিল। ইদানিং হোমিও ওষুধ খেয়ে বেড়ে গেছে। হোমিও ওষুধ খেয়েছিল হচ্ছে কি মানে ওই অন্য কাশি সর্দির প্রবলেমের জন্য খেয়েছিল, কিন্তু ওই ওষুধ খেয়ে এটা বৃদ্ধি পেয়ে গেছে। আচ্ছা, মানে কি হচ্ছে, হাত পা হাঁটতে গেলে টলে যাচ্ছে? হাঁটতে গেলে চলে যাচ্ছে, মানে কি পড়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে পারে না। পায়ের কি মানে জোরটা পড়ে যাবে। কম? পায়ের জোর কমে গেছে? হ্যাঁ, প্রায় জোরও কমা। পিঠে জ্বালা করে, ব্যথা করে, আবার জ্বালা করে। তো কোনো সময় মাথায় ব্যথা ছিল কয়েকদিন আগে, এখন আর নেই। হ্যাঁ, মাথার দিকটা ব্যথা ছিল, দিকে না। হ্যাঁ, তো এখন কি করছে ও? এখন কি করছে, পড়াশোনা করছে? পিএসসি পাস করে কোচিং গুলো করছে, কোচিং অনলাইনে কোচিং করে পরীক্ষা দেওয়ার জন্য। কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ দক্ষিণ থেকে। দিনাজপুর। আপনি একটা কাজ করুন, রায়গঞ্জে আমাদের চেম্বার আছে, মালদা, রায়গঞ্জ এই সব জায়গায় কিন্তু আমাদের চেম্বার আছে। আপনি আচ্ছা। হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন, ঠিক আছে? আচ্ছা, রায়গঞ্জে কোথায় আছে বলা যাবে? না, ওটা হেল্পলাইন নাম্বারে আপনি- কল করুন, বলে দেবে আপনাকে। হেল্পিং আচ্ছা, নাম্বারটা ঠিক আছে, লিখে এখানে তো রাখুন। লাইভে এত কিছু বলার মতো সময় থাকবে না। এটা কি সমস্যা স্যার মনে হচ্ছে? এটা কি কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার একটা হয়েছে, নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, এবং শুধু ওটা মুখে বললে হবে না, আমাদের কাছে আনতে হবে পেশেন্টকে, ঠিক আছে? আচ্ছা, না সে যাবে। হ্যাঁ, আমি শুনে নিন আমি কি বলছি, আপনি ছেলেকে একবার নিয়ে আসুন, আচ্ছা। জেনে নিন হেল্পলাইন নাম্বারে কবে চেম্বারে বসছে, কোথায় বসছে, সব ডিটেলস জেনে নিন, ওখানে নিয়ে আসুন। আচ্ছা। আমি জানিয়ে দিই আপনাকে, রায়গঞ্জে দেখিয়ে নিলে, এটা তো মালদা শিলিগুড়ির কাছাকাছি, তাই তো? হ্যাঁ, ওই মালদার কাছাকাছি, মালদার 1 ঘন্টা রাস্তা। আচ্ছা, বাহ, তাহলে রায়গঞ্জেও আমাদের চেম্বার আছে, ঠিক আছে? আচ্ছা। জেনে নিন, ঠিক আছে, কোথায় আছে আপনার কাছাকাছি, কোথায় আছে জেনে নিন, এবং ওখানে দেখাবেন, ডাক্তারবাবুরা দেখে আগে যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন তার সব রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে আসবেন, ঠিক আছে? যদি না থাকে কোনো চিন্তা নেই, আগে আসুন, ডাক্তারবাবু দেখে ওষুধ স্টার্ট করবে, যদি কোনো টেস্ট করাতে হয় তো করাবে। আরেকটা বলে দিই, এরকম ক্রিটিক্যাল প্রবলেম কিন্তু আয়ুর্বেদাতে চিকিৎসা আছে। কেন? কারণ হচ্ছে আয়ুর্বেদা একদম রুট কজ থেকে ট্রিটমেন্টটা করবে, এবং শুধু মেডিসিন নয়, যদি পঞ্চকর্মা থেরাপির দরকার পড়ে, ঠিক আছে? আপনি আগে আমাদের প্রোগ্রাম দেখেছেন? না স্যার, ওটা দেখিনি। আচ্ছা, পঞ্চকর্মা থেরাপি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে অনেক বড় বড় রোগ, দুরারোগ্য রোগ, ধরুন অনেক জায়গায় চেষ্টা করেছেন সারেনি, আমাদের এখানে এসছেন, ওষুধ দিয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এবার মনে হচ্ছে যে আরেকটু ইমপ্রুভমেন্ট হতে হবে, সেখানে কিন্তু পঞ্চকর্মা থেরাপি কাজ করবে, ঠিক আছে? সেই ব্যবস্থাও আমাদের আছে, আচ্ছা। চিন্তা করার কিচ্ছু নেই। শুধু প্রথমবার যেতে হবে, গিয়ে দেখাতে হবে, কিভাবে দেখাবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, হেল্পলাইন নাম্বারে কল করুন, সব ডিটেলস বলে দেবেন, এর ট্রিটমেন্ট করা যাবে এবং ইমপ্রুভমেন্টও আপনি পারবেন, কিন্তু ফাইনাল কথাটা বলবে ডাক্তারবাবু, যিনি আপনাকে দেখবে সে, ঠিক আচ্ছা, আছে? আপনি কি স্যার রায়গঞ্জে আসেন? না, আমি যাচ্ছি না, অন্য আরেকজন যাচ্ছে। আমাদের দেখুন, আমাদের এখানে একটা গ্রুপ অফ ডক্টরস আছে, আমাদের একটা টিম রয়েছে, ঠিক আছে? টিম থেকে ঠিক করে দেওয়া হয় কে কখন যাচ্ছে, কখন কোথায় যাচ্ছে, আমাদের ডিরেক্টর ডিসাইড করবেন কখন কে যাবেন। যে কোনো রোগ যদি সেটা খুব বেশি ক্রিটিক্যাল থাকে, তাহলে আমাদের একটা বোর্ড বসে, সেই বোর্ডে যতজন ডাক্তারবাবুরা আছে তাদের মতামত জানায়, এবং ফাইনাল ডিসিশন হয় যে সেই রোগীকে কোন পদ্ধতিতে কিভাবে ট্রিটমেন্ট করলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায়। অনেক কেস স্টাডি দেখা হয়, ঠিক আছে? হ্যাঁ। তাই জন্য শুধু এটা মানে একজন ডাক্তারবাবুর মতামত নিয়ে সব রোগের চিকিৎসা হয় না, একটা রুটিন আছে, সেইভাবেই কিন্তু আমি যাই, অন্য কোনো ডাক্তারবাবু যাক, একই প্যারামিটারে কিন্তু চিকিৎসাগুলো হবে। যখন সেটা খুব কঠিন রোগ হয় কারো, তখন একটা বোর্ড বসা হয় আমাদের ডাক্তারবাবুদের, সেইখানে আলোচনা হয়, সেখানে আরও কেস স্টাডি ডিল করা হয়, তারপরে একদম ফিক্স হয় যে হ্যাঁ, এই তাহলে আমরা এই পদ্ধতিটাই গেলে আরও তাড়াতাড়ি আরও ভালো রেজাল্ট পাবো। তার জন্য চিন্তার কিছু কারণ নেই, এখানে একজন ডাক্তারবাবুর ব্যাপার না, একটা ডাক্তারবাবুদের গোষ্ঠী আছে, পুরো টিম হিসাবে কিন্তু এখানে কাজ হয়।
আচ্ছা ঠিক স্যার। আছে, ধন্যবাদ। আপনি হেল্পিং নাম্বারটা লিখে রাখুন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। ডাক্তারবাবুদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টরদের আপনারা পেয়ে যাচ্ছেন কোথায়? গ্রুপ অফ ডক্টরসদের পেয়ে যাচ্ছেন খড়গপুরে, পাচ্ছেন ডক্টর শর্মাকে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন খড়গপুরে পেয়ে যাচ্ছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন খড়গপুরে। এছাড়া গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন গৌহাটিতে। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা দেবরুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডক্টর অয়ন হালদারকে পেয়ে যাচ্ছেন, এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন, এবং গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং বন্ধুরা আপনারা বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভারতীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের ডক্টর গেস্ট, এবং আরামবাগে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা বন্ধুরা পাচ্ছেন কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু আপনারা দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে পেয়ে যাচ্ছেন, শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এবং আগরতলাতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে পেয়ে যাচ্ছেন। আর আপনারা তো জানেন যে যেই জায়গাগুলো আমাদের আরও প্রসারিত হচ্ছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, সেই জায়গাগুলো আমি একটু বলে দিচ্ছি। আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামপুরে হচ্ছে ওপেনিং, এছাড়া গঙ্গাসাগরে ওপেনিং হচ্ছে, ক্যানিংয়ে ওপেনিং হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু ওপেনিং হচ্ছে। আমি এক্স্যাক্ট একটু জানুয়ারি মাসে যেগুলো ওপেনিং হচ্ছে, 12/1/25 শ্যামপুরে হচ্ছে, ডক্টর বি শর্মাকে আপনারা ওপেনিংয়ে প্রথম দিন পেয়ে যাচ্ছেন, এবং 19/1/25 পাচ্ছেন গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে সেদিন পেয়ে যাচ্ছেন, এবং 26/1/25 কিন্তু আপনারা ক্যানিংয়ে পেয়ে যাচ্ছেন। অবশ্য আপনাদের এটা জানিয়ে দিলাম। আর আপনারা জানেন হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। এছাড়াও আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আরেকটু আমি কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া শিবপুরে পাচ্ছেন, বাল্টিগুড়িতে, এবং প্রত্যেক বৃহস্পতিবার বন্ধুরা দক্ষিণ 24 পরগনার আমতলাতে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি সোদপুর থেকে অমলকান্তি মন্ডল বলছি। বলুন অমলবাবু। আমি আমার এখন মোটামুটি ধরুন 45 ইয়ার্স এজ। আমার হেলথে প্রবলেম বিশেষ কিছু নেই। আমি ডাক্তারবাবুর কাছে একটাই জানতে চাই যে বসে আমার কাজকর্ম, তো তার সুবাদে অ্যাকচুয়ালি একটু ফ্যাটি লিভার কিংবা একটু চর্বি হয়ে যাচ্ছে শরীরে। আচ্ছা, এটা কি আয়ুর্বেদ শাস্ত্র মতে কিছুটা মানে একটু ক্লিন করার ব্যাপার, এটা কি আয়ুর্বেদ শাস্ত্র মতে কিছু ট্রিটমেন্ট হয় কিনা, যদি একটু গাইডলাইন ডাক্তারবাবু দেন। আপনি যেটা বলছেন আপনার কি ফ্যাটি লিভার ডিটেক্ট হয়ে গেছে? না, ফ্যাটি লিভার নয়, ফ্যাটি লিভার নয়, কিন্তু পেটে একটু চর্বি হচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে। বসে থাকতে থাকতে একটু ভুঁড়ি হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। আচ্ছা, আর কিছু সমস্যা আছে যে কোমরে ব্যথা? না, আর কোনো সমস্যা কিছু নেই। তা আমি পার্টিকুলার এই প্রবলেমটার জন্য সর্ট আউট করতে চাইছি। এটা কি আয়ুর্বেদ মতে কোনো সলিউশন কিছু হয় কিংবা গাইডলাইনটা যদি ডাক্তার বলেন। হ্যাঁ, আপনি শুনুন, আমি বলছি একদম এটার জন্য কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা খুব ভালো কাজ করবে, এবং দেখবেন এটা একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। ঠিক আছে, আমাদের ওজনটা বেড়ে যায় দুটো কারণে। একটা হচ্ছে আমরা যে খাদ্য, সাধারণভাবে বলছি, যে একটা হচ্ছে আমরা যে খাবারটা খাচ্ছি তার মধ্যে যে ক্যালোরিফিক ভ্যালু, ক্যালোরি যতটা খাচ্ছি সেটা যদি পুরোটা ইউজ না হয়ে যায় শরীরে, তাহলে ওটা বডিতে স্টোর হয় ফ্যাট হিসাবে। এবং পেট হচ্ছে সবচেয়ে ভালো জায়গা যেখানে এটা জমে, কারণ হচ্ছে যখন যদি বডির কোনো সময় অভাব হয় এনার্জির, তখন ও ফ্যাটটাকে বার্ন করায়, পেট থেকে নিতে ওর সুবিধে হয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা দ্বিতীয়টা ব্যাপার হচ্ছে যে আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে কোন খাবারটা বেশি আছে। যদি ফ্যাট কমাতে হয় বা ওয়েট কমাতে হয়, তার প্রথম জিনিস একটা জানতে হবে, আমাদের প্রোটিন ইনটেক করতে হবে, কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে। প্রোটিন একটা মিনিমাম রেঞ্জ আছে, মিনিমাম 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। এই যদি ওজন কমাতে চান এই রেশিওতে আপনার প্রোটিন কিন্তু খেতে হবে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে
আপনার কিছু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে, আপনাকে জিম যেতে হবে না, আপনার জগিং দৌড়তে হবে না রাস্তায় গিয়ে, ওরকমও ব্যাপার নেই, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যখনই করবেন যেখানে আপনার পায়ের মুভমেন্টস হবে, হাতের মুভমেন্টস হবে এবং একটা সিস্টেমেটিক মুভমেন্ট, ঠিক আছে? নাহলে তো ধরুন আপনি কাজ করছেন, সেখানেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, কিন্তু আপনার লাইফস্টাইলটা হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল, যেখানে রেস্ট্রিক্টেড মুভমেন্ট, মানে 8 ঘন্টা যদি আপনি ডিউটি করছেন তার মধ্যে দেখবেন 7 ঘন্টায় বসে কাজ করছেন, 1 ঘন্টা হয়তো এদিক ওদিক গেলেন, টয়লেট গেলেন, ফ্রেশ হলেন, মানে চা কফি খেতে গেলেন, সেটা আলাদা কথা, কিন্তু দেখবেন নর্মালি বেশিরভাগ সময়টা কিন্তু বসে হয়। তারপর আপনি বাড়ি আসছেন, হয়তো বসে আসছেন, এসে তারপর আপনার কোনো অ্যাক্টিভিটি নেই, হয়তো মোবাইল দেখছেন, কিছু বই পড়ছেন, বা অন্য কোনো ফ্যামিলি ওয়ার্ক করছেন, বা ধরুন এন্টারটেনমেন্টের কোনো কিছু দেখছেন। তো পুরোটাই কিন্তু আপনার মুভমেন্ট বা অ্যাক্টিভিটিস, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা খুব কম, সেখানে কিন্তু ক্যালোরিটা স্টোর হয়ে যায়, কারণ বার্ন হয় না। ধরুন আপনার 1800 ক্যালোরি দরকার, সেখানে আপনি 2200 খেয়ে নিচ্ছেন, তাহলে ওটাকে রেস্ট্রিকশান করতে হবে এবং দেখতে হবে যে আপনার সঠিক মাত্রায় প্রত্যেকটা জিনিস খাচ্ছে কি না, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে সঠিক মাত্রায় আছে কি না, এটা গেল। এবার দ্বিতীয় জিনিসটা দেখতে হবে আপনার মেটাবলিক রেটটা। এটা মেটাবলিক ডিজিজ একটা, মানে আমাদের যেটা খাদ্য খাবার খাই তার থেকে যে ক্যালোরিটা তৈরি হয়, সেই ক্যালোরিটা কি হবে, বার্ন হতে হবে, সেটা বডিতে ইউজড আপ হতে হবে, সেইটা ঠিক হচ্ছে কিনা। যদি মেটাবলিক রেটটা ঠিক থাকে তাহলে দেখবেন আপনি বেশি খেয়ে নিলেও আপনার কিন্তু চট করে আপনার মানে জমে যাবে না খাবারটা, মানে ফ্যাটটা, কারণ ওটা বার্ন আউট হয়ে যাবে, ঠিক আছে? এবার মেটাবলিক রেট বয়সের সাথে আস্তে আস্তে কমতে থাকে, আপনার 40+ হয়ে গেছে, এখন মেটাবলিক রেটটা স্লো হয়। এবার এটা ঠিক রাখবেন কিভাবে? ভ্যারাইটিস খাবার খেতে হবে, যাদের মধ্যে মিনারেলস, ভিটামিনস সব কিছু থাকবে। তার মানে কোনগুলোতে থাকবে বেশি? ভেজিটেবল ফুড, তারপরে হচ্ছে ফ্রুটস, এগুলোতে। তার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এইগুলো যদি করেন দেখবেন আপনি কিন্তু ফিটনেসও পাবেন, আপনার ওয়েটও আস্তে আস্তে কিন্তু নর্মালাইজ হতে থাকবে। তার সাথে সাথে আয়ুর্বেদে যেটা একটা বড় পার্ট আছে, এটা হচ্ছে বডিটাকে ডিটক্সিফাই করা হয়, পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মা থেরাপি কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো কাজ করে, কারণ এটা বডিকে ডিটক্সিফাই করে। যখনই ডিটক্সিফাই করে আমাদের মেটাবলিক রেটটা বেড়ে যায়, আমাদের বডির প্রত্যেকটা অর্গান ফাংশন ভালো করে এবং তখন দেখা যাবে আপনি খাদ্য খাবার একটু আমাদের গাইডলাইন্স অনুযায়ী চললেই তখনই দেখবেন আপনার কিন্তু আর ওজন বাড়ছে না। আপনি গিয়ে বিয়েতে নেমন্তন্নও হয়তো খাচ্ছেন, দেখা যাবে বাড়িতে এনে শখ করে বিরিয়ানিও খাচ্ছেন, ঠিক আছে, কিন্তু দেখা যাবে আপনার চট করে বাড়ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে যারা অ্যালকোহল কনজামশন করে তাদের কিন্তু ক্যালোরি ইনটেক অনেক হাই হয়ে যায় অন্য বাদ বাকি খাওয়ার সাথে সাথে, তো ওটাকে কন্ট্রোল করতে অবশ্যই লাগবে। এর প্রপার গাইডেন্স, প্রপার আপনার ডায়েট চার্ট, প্রপার ডেইলি রুটিন সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন যখন আপনি আমাদের কাছে আসবেন এই ওয়েট লসের ট্রিটমেন্টটা করাতে। ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু ফেলে রাখবেন না, যত দেরি হবে আপনার প্রবলেমটা যত বাড়বে আপনার কষ্টও বাড়বে, সময়ও লাগবে বেশি। একদম। আমরা অবশ্যই আবার আলোচনায় ফিরবো। আমরা একটু দেখে নিই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন দূর দূর প্রান্ত থেকে, কাছের বন্ধু, দূরের বন্ধু, যারা এসে সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন, তাদের মুখ থেকে তাদের চওড়া হাসিটা দেখবো, আর তাদের এতটা আনন্দিত, এতটা উচ্চ হাসি, মানে কি বলবো, মানে এতটা উচ্ছ্বসিত, আমরা তারই এক ঝলক আমরা অবশ্যই ক্লিপিংসের মাধ্যমে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আপনারা দেখুন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কতটা তারা সাকসেসফুল, এতে আমরা তারই ঝলক দেখে নিচ্ছি। আবার ফিরে আসবো বিরতির পরে, সঙ্গে থাকুন। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা। কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে, অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটারও যে আমার প্রচন্ড লাভ ছিল, সেইটাও খানিকটা কম আছে।
আপনার নাম? কল্পিতা ঘোষ, কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে 3 কিডনি? মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার। ট্রিটমেন্টে আছি। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? ডাক্তার অনেক কমে গেছে। অনেকটাই কমে আমাকে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। অনেক এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শুনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ ঠিক করে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে এই যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের আমি, সমস্যা? এই দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই অসুখ একেবারে নির্মূল হয়ে যাবে। অবশ্যই আবার আমরা ফিরে আসলাম। আপনারা তো দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন, পেশেন্টরা কত সুস্থ সবল, তারা জীবন পেয়ে কতটা আনন্দিত, কতটা তারা মানে একটা বলে না, জীবনটা তো মানুষের ক্ষণিকের, তবু সেই জীবনটুকুর মধ্যেও যদি একটু ভালো থাকা যায়, নিজেকে সুস্থ রাখা যায়, সবল রাখা যায়, সতেজ রাখা যায়, তাহলে মনে হয় আরও আনন্দের জোয়ার মনে হয় তখন আরও ভাবে মানে বেয়ে ওঠে আমাদের জীবনে। সত্যি তাই, সেইভাবে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রত্যেকটি ডক্টর এতটা তারা এই ব্যাপারে তাদের একটা প্রপার গাইডেন্স, প্রপার একটা ডায়াগনোসিস, প্রপার ট্রিটমেন্ট মানে নিয়েই তারা কিন্তু মানুষকে এতটা সুন্দর জীবনকে উপহার দিতে পারছেন। অবশ্যই আমরা সেইভাবে কিন্তু আপনাদেরকে বিভিন্ন টপিকগুলো, আমাদের জীবনের বিভিন্ন যে শরীর সংক্রান্ত বিষয়ে নানান টপিকগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরি, এবং প্রত্যেকটি কথা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা যদি আপনারা সেটাকে সিরিয়াসভাবে নিয়ে যদি সেই গাইডলাইন্সগুলো মেনে চলেন, গাইডেন্সগুলো, তাহলে মনে হয় ভালো থাকবেন অবশ্যই। তখন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু তারা আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। কারণ আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা যার একেবারে ন্যাচারাল ওয়েতে কিন্তু সেই চিকিৎসা হয়, একদম যেখানে কোনো মানে সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেখানে কোনো কী বলবো রাসায়নিকের কোনো ব্যাপার নেই, সেখানে যে ওষুধের মধ্যে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিককে মিশিয়ে যে ওষুধ তৈরি করে একেবারেই নয়, তার সঙ্গে একেবারে অপারেশন ছাড়া, উইদাউট অপারেশন ছাড়া আপনি কিন্তু ভালো হয়ে সুস্থ সবল পেয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট আয়ুর্বেদের চিকিৎসা। সেই চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের কথা চলছে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, ঠাকুরপতি বলছি, রঞ্জন হালদার। বলুন কি সমস্যা? সমস্যা বলতে প্রচন্ড হারে যন্ত্রণা, মাথা ব্যথা করছে, তাই তো? পা ব্যথা করছে, পায়ের ব্যথা। আচ্ছা, এটা কি শুধু শীতকালেই হচ্ছে নাকি সারা বছরই থাকে? শীতকালে হলে বেশি। পায়ের কোন পোরশনটা ব্যথা হচ্ছে বলুন? হাঁটুর নিচ থেকে। হাঁটুর নিচ থেকে ব্যথা হচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 50। সুগার কোনো সময় টেস্ট করেছেন? করেননি, তাই তো? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এই হাঁটুর ব্যথাটা, হাঁটুর নিচের যে ব্যথাটা, তার একটা বড় কারণ হয় যদি কারো সুগার হয়, ঠিক আছে? ওটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে নার্ভগুলোর ওপরে একটা খারাপ এফেক্ট হয় যদি সুগারটা বেড়ে যায়, তখন কিন্তু এই ব্যথাগুলো ফিল করা হয়। এটাকে কিন্তু অবহেলা করবেন না, ঠিক আছে? কেন অবহেলা করবেন না? আস্তে আস্তে দেখবেন এখন পায়ের মানে
হাঁটুর নিচে যে ব্যথা হচ্ছে, আস্তে আস্তে দেখবেন পায়ের পাতার মধ্যেও ব্যথা আসবে এবং পা ঝিনঝিন ঝিনঝিন করবে, ঠিক আছে? অস্বস্তি হবে প্রথম কথা। আর দ্বিতীয় হচ্ছে আস্তে আস্তে ওইটা যখন বাড়বে দেখবেন আপনার নার্ভগুলো আরও দুর্বল হয়ে গেছে এবং হাঁটতে বা দাঁড়াতে গেলে কিন্তু অসুবিধা হবে। তো সুগারটা যদি একবার টেস্ট করে নেন সবচেয়ে ভালো। কি করতে হবে আপনার, প্রথম কথা আমাদের কাছে চলে আসুন, বেস্ট। আমরা এবার এখান থেকে আপনার পুরো কন্ডিশনটা দেখে আপনার সাথে কনসাল্ট করে তারপরে আপনাকে টেস্ট লিখে দেবে ডাক্তারবাবুরা, এবং সেই টেস্ট অনুযায়ী দেখবেন যদি সুগার থাকে তাহলে সুগারটাও যাতে কিভাবে ঠিক হয় সেই ডাক্তারবাবুদের দায়িত্ব সেটা। দেখবেন সুগারটাও ঠিক হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনার নার্ভের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে, আপনি আবার পায়ের শক্তি ফিরে পাবেন, ক্ষমতা ফিরে পাবেন এবং আপনার যে কষ্টটা হচ্ছে এখন সেটাও চলে যাবে। কিন্তু এটা দেরি করবেন না, ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি বেড়ে যায় তখন কিন্তু সামলানো মানে অসুবিধে হয়। আর এটাকে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে খালি কমিয়ে রাখবেন না, এখনই ইনস্ট্যান্ট এখনই হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি রিনা মাঝি বলছি, মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে, বলুন রিনাদি, কি সমস্যা? আমার বয়স হচ্ছে 31। আমার যে ব্রণগুলা হচ্ছে, ব্রণগুলা ফাটিয়ে দিলে কালো কালো দাগ, মানে সুজের মতন বেরিয়ে যাচ্ছে, কালো কালো দাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার 31 বছর বয়স, আপনার পিরিয়ডস নর্মাল হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পিরিয়ড নর্মাল। নর্মাল হয়। আচ্ছা, আর আপনি মুখের যত্ন কেমন করে নেন একটু বলুন আমায়। আমি শুধু বিকো যে মাখছি, বিকোটা সব নাম বলতে হবে না, নাম বলতে হবে না। কি করছেন? একটা ক্রিম মাখছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কিছু মুখ ধুচ্ছেন কিভাবে? সাবান দিয়ে, লাইফবয় সাবান দিয়ে। আবার নাম বলতে হবে না, কোনো কিছু নাম বলবেন না, ঠিক আছে? হ্যাঁ। সাবান দিয়ে বলবেন, ক্রিম মাখছেন বলবেন, এইভাবে বলবেন, কারো নাম বলতে নেই। হ্যাঁ, কোনো প্রোগ্রামে নামগুলো বলবেন না, আমরা ওগুলো কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু কিছু কথা বলি না। মেন আপনার এবার কি করতে হবে আপনি শুনুন। প্রথম কথা আপনার দেখতে হবে, আচ্ছা মাথায় খুশকি আছে? এখন আগে ছিল কিন্তু এখন আর নেই। আচ্ছা, আর খাওয়া দাওয়া হজম হয় ঠিক মতো? না, হজম তো ক্লিয়ার হয় না। ঠিক আছে, এবার শুনুন, বুঝেছি। আপনি এবার শুনুন, ডাক্তার দেখুন, আপনার যেটা পেটের গন্ডগোল আছে, হয়তো লিভারেরও কিছু সমস্যা থাকতে পারে। আর লিভারের সমস্যা থাকলে এই ব্রণ, ফুসকুড়ি, গোটা এগুলো কিন্তু উঠতে থাকে, ঠিক আছে? তো এইটা আপনার যে বয়সটা 30 বছর বয়স, এই বয়সে এমনি নর্মাল এই ব্রণ ওঠা কথা না, ওগুলো বাচ্চাদের ওঠে জেনারেলি, ওই 12 থেকে 19 বছরের বাচ্চাদের এগুলো ওঠে, তারপরে আস্তে 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 কমতে থাকে, ঠিক আছে? তো আপনার যখন হচ্ছে একটু চিকিৎসা করাতে হবে। প্রথম কথা আপনার মুখ ধুতে হবে ফেস ওয়াশ দিয়ে, সেই ফেস ওয়াশ যেটা আপনার জন্য উপকার হবে সেটা আমাদের কাছে পাবেন, ঠিক আছে? আমাদের নিজেদেরই প্রোডাক্ট আছে। আর তার সাথে সাথে যে একটা লোশন আছে, সেই লোশনটা মাখতে হবে যাতে ওই ব্রণগুলো আর না ওঠে। আর তার পাশাপাশি আমাদের কিছু পেটের ট্রিটমেন্ট করতে হবে আপনার। এবার পুরোটাই ডিপেন্ড করবে আপনি যখন আসবেন তখন। আর যদি প্রোডাক্টগুলো শুধু লাগাতে চান বা মাখতে চান তাহলে হেল্পলাইন নাম্বারে কল করে প্রোডাক্টগুলো বাড়িতে আনিয়ে নেবেন, হ্যাঁ, আমাদের কাছ থেকে। আর বলবো পুরোটা পার্মানেন্টলি সলিউশন চাইলে একবার আসুন, এসে ডাক্তারবাবুদের দেখান, দেখিয়ে ট্রিটমেন্ট করুন, আপনার পেটের সমস্যা, লিভারের সমস্যা সব ঠিক হয়ে যাবে এবং তখন দেখবেন স্কিনটা আরও সুন্দর হয়ে গেছে আর এই কালো দাগ টাগ দেখবেন আস্তে আস্তে কমা শুরু করবে এবং ঠিক হয়ে যাবে। একদম। আমি তার আগে একটু বলে দিচ্ছি আপনারা ডাক্তারবাবুদের কোথায় কোথায় কখন পাচ্ছেন। আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের কোথায় পেয়ে যাচ্ছেন, এক্স্যাক্ট আমি নাম মেনশন করে লোকেশনগুলো জানিয়ে দিচ্ছি। চেম্বারগুলো খড়গপুরে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আপনারা পাচ্ছেন গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন বহরমপুরে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কৃষ্ণনগরে বন্ধুরা পাচ্ছেন সেটা কিন্তু ডক্টর অয়ন হালদারকে পাচ্ছেন, এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এবং আপনারা পাচ্ছেন বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন বন্ধুরা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু মালদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন,
হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, আমাদের যিনি আজকের ডক্টর গেস্ট তাকে পেয়ে যাচ্ছেন বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। আরামবাগে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা পেয়ে যাচ্ছেন কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, এবং আপনারা দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর পি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আগরতলাতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের শিডিউলটা আমি একটু জানিয়ে দিলাম। এছাড়া কিন্তু আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি আপনারা বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। আর কলকাতার মধ্যে যে জায়গাগুলো, শোভাবাজারে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন, সেখানে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন আপনারা দক্ষিণ 24 পরগনার আমতলাতে প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। আমি এবার জায়গাগুলো বলে দিচ্ছি যেগুলো আপনারা অ্যানাউন্সমেন্ট আমরা করেছি অলরেডি, এবং যেটা হলো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও প্রসারিত হচ্ছে কোন কোন জায়গায়, সেই জায়গাগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি। পুরুলিয়াতে, ঝাড়গ্রামে, ধানবাদে, এছাড়া কিন্তু শ্যামপুরে, এবং যেটা হলো গঙ্গাসাগরে সেটাও ওখানেও হচ্ছে ওপেনিং, এবং ক্যানিংয়ে হচ্ছে। আমি এক্স্যাক্ট আপনাদের আমি একটু জানিয়ে দিচ্ছি যে জানুয়ারি মাসে 2025 জানুয়ারি মাসে নতুন বছরে কিন্তু 12/1/25 কিন্তু আপনারা শ্যামপুরে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন প্রথম দিনই, এবং 19/1/25 গঙ্গাসাগরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং 26/1/25 ক্যানিংয়ে পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা প্রথম দিন ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আমরা জানিয়ে দিলাম, শিডিউলটা জানিয়ে দিলাম কোথায় কখন ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, যেটা হলো টিভি স্ক্রিনে আপনারা হেল্পিং নাম্বার বলে লেখা রয়েছে, হেল্পলাইন নাম্বার দুটো আমি বলে দিচ্ছি। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা একেবারে ডিটেলসটা জেনে যাচ্ছেন কোথায় কখন ডাক্তারবাবুদের পাচ্ছেন, আপনার বাড়ি বা লোকেশন কোথা থেকে, চেম্বার থেকে কত দূর, সেন্টার কত দূর, সব বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বারকে আপনারা ব্যবহার করুন। আর আরেকটা কথা যেটা হলো, যদি আপনারা কোথাও চিকিৎসালয়ে যদি টেস্ট করে থাকেন, টেস্ট রিপোর্ট থাকে, সেগুলো কিন্তু প্লিজ আপনারা নিয়ে আসবেন সঙ্গে, তাহলেই কিন্তু সুন্দরভাবে তারা ডায়াগনোসিস করবেন এবং প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন আপনারা। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো যে আমাদের এই যে অনেক সময় লিভারের সমস্যা, আমাদের এই যে লিভারের সমস্যা থেকেও কি কোনোভাবেই স্কিনের ডিজিজটা আসতে পারে আমাদের শরীরে, বা এই রোগ আক্রান্ত হতে পারি? একদম, লিভার একটা কিন্তু আমাদের খুব ভাইটাল অর্গান, ঠিক আছে? শুধু লিভার বলবো না, আমাদের লিভার, তারপরে ধরুন আমাদের যদি কারো থাইরয়েডের সমস্যা থাকে, কারো দেখা যাচ্ছে সুগারের সমস্যা আছে, ঠিক আছে? এই সবগুলো সমস্যা থেকেই কিন্তু দেখা যায় স্কিনের মধ্যে কিন্তু তার একটা ছাপ থাকে। তো বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই, যে ধরুন যাদের লিভারের সমস্যা থাকে অনেক সময় দেখা যায় সেখানে কি হচ্ছে, কালারের একটা পরিবর্তন হয়। অনেক সময় দেখা যায় যে সাদা সাদা প্যাচ মতো হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে কালো দাগগুলো বেড়ে যাচ্ছে, মেচেদার মতো, যেটা মেচেদা বলা হয়, সেগুলো হচ্ছে, ঠিক আছে? আবার অনেক সময় এটাও দেখা যাচ্ছে যে র্যাশ উঠছে স্কিনের মধ্যে, কিন্তু র্যাশ, চুলকুনি, মানে ইচিং, এগুলো কিন্তু দেখা যায় যদি লিভারের সমস্যা থাকে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। আরও আমরা সমস্যাগুলো আলোচনা করব, যে অন্য কি থাইরয়েড থেকে কি হয়, বা দেখা যাচ্ছে সুগার থেকে কি হয় স্কিনের মধ্যে। অবশ্যই আমরা সে বিষয়ে আলোচনা রাখবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে অমিত রায় বলছি। আচ্ছা, টালিগঞ্জ থেকে অমিত রায়। অমিত বাবু বলুন, কি সমস্যা বলুন আপনার? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার হাঁটুটার প্রচন্ড ব্যথা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, এবং শীতকালটা একটু বেশি হয়। এ থেকে আমি প্রতিকার পাওয়ার উপায় আমি জানতে চাইছি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 42। আপনার কতদিন ধরে প্রবলেমটা হচ্ছে? প্রবলেমটা দিন 10 থেকে হচ্ছে। মানে এবারে কি প্রথম হলো না প্রত্যেক বছরই হচ্ছে? গত বছর হয়েছিল, কিন্তু এবারে সেটা বেশি, প্রবলেমটা এবার বাড়ছে। আর আপনার কাজের ধরনটা একটু বলুন। কাজের ধরনটা সেরকম কিছু নয়, ল্যাপটপ নিয়ে অফিসে কাজ, বসে কাজ আর কি। বসে কাজ। কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনি? না, করা হয় না। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি ডিটেলসটা বলছি। দেখুন, এই যে আপনার যে এজ 40 মতো বললেন, তো অ্যাকচুয়ালি কি হয়, বয়সের সাথে সাথে না আমাদের মাসেলগুলো ওয়েস্ট হয়,
ঠিক আছে, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবে তাদের কিন্তু চট করে মাসেল ওয়েস্ট হয় না। মাসেল ওয়েস্ট মানে কি, মাসেল কি কমে যাবে না, মাসেল কমে না, মাসেলের ভলিউমটা কমে যায়। ঠিক আছে, শরীরে যা মাসেল আছে তাই থাকবে, কিন্তু মাসেলের ভলিউমটা কমে যাবে, মাসেলের টোনটা নষ্ট হবে, মাসেলটা লুজ হয়ে যাবে। এই জন্য দেখবেন একজন ইয়াং ছেলের চেহারা আর একজন বৃদ্ধ মানুষের চেহারার মধ্যে তফাৎ, কিন্তু সবাই তো হাত নাড়াচ্ছে পা নাড়াচ্ছে ঠিকই আছে, কিন্তু মাসেল ওয়েস্ট হয় প্রত্যেক বছর, কিন্তু 1% করে মাসেল ওয়েস্ট হওয়া শুরু হয়। সেটাকে কন্ট্রোল করতে হয় কিভাবে, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি আপনি করেন তাহলে সেটাকে কন্ট্রোল করা যায়। এবার আমি কেন মাসেলের কথাটা বললাম, মাসেলের শক্তি যদি কমে যায় তাহলে কিন্তু হাড়ের ওপরে কিন্তু চাপ পড়ে। মানে দেখবেন আমরা যে দাঁড়িয়ে থাকি সে আমাদের মাংসপেশিগুলো টাইট হয়ে থাকে, তার জন্য আমরা দাঁড়াতে পারি। আমাদের যখন বসি বা ভাঁজ করি তখন আমাদের কি হয়, যে কিছু মাসেল রিল্যাক্স হয় এবং কিছু মাসেল আবার সেটাকে টাইট করে। এটা মানে কিছু মাসেল, এটাই নিয়ম যে কোনো মাসেল টাইট হলে আমরা মানে দাঁড়া হতে পারবো বা স্ট্রেট হয়ে বসতে পারবো, আবার কোনো মাসেল রিল্যাক্স হলে আমরা কিন্তু আবার অন্য আর একটা পজিশন নিতে পারবো শরীরে। ঠিক আছে, এইটাই হয় সব সময়। তো এইটা যখন হচ্ছে, এবার মাংসপেশির যদি ক্ষমতা কমে যায় অটোমেটিক আমাদের হাড়ের ওপরে চাপটা বেশি পড়বে। একটা জিনিস আপনাকে বলছি, যিনি কল করেছিলেন, আপনি অনেক মুভি দেখেছেন তো, অনেক সিনেমায় দেখেছেন যে ঘোড় দৌড় হয়, ঘোড়ার রেস হয়, যখন স্লো মোশনে ঘোড়াগুলো দৌড়য় খেয়াল করে দেখুন যে পায়ের যে মাংসপেশিগুলো, বিশেষ করে মানে পেছনের পায়ের যে মাংসপেশিগুলো তখন কিন্তু একটা কাঁপে। ঠিক আছে, এই কাঁপাটার মানে কি জানেন তো, যখন একটা ধাক্কা লাগছে মাটির মধ্যে বা যেই রাস্তা দিয়ে হাঁটছে, হ্যাঁ, তখন ও মাংসপেশিগুলো টেনে ধরে যাতে হাঁটুর ওপরে ওই ধাক্কাটা না পৌঁছতে পারে বা কমে যায়, কম পৌঁছতে পারে। এটা হচ্ছে না, যার যত মাংস বহুল বা মাস্কুলার ফিগার হবে তার কিন্তু হাঁটুর মধ্যে বা যে কোনো জয়েন্টে চাপ কম পড়বে। ঠিক আছে, এটাই আমি আপনাকে বোঝাতে চাইছি। এবার আপনার কি হচ্ছে, দিনের পর দিন আপনি বসে বসে কাজ করছেন, আপনার পা কিন্তু একইভাবে অনেকক্ষণ থাকছে। ঠিক আছে, যেটা স্বাভাবিক ব্যাপার থাকছে এবং এক্সারসাইজ হচ্ছে না, আলটিমেটলি সেখানের যে জয়েন্টের যে স্পেসটা সেটার মধ্যে গন্ডগোলটা হচ্ছে। হয়তো পরীক্ষা করলে দেখা যাবে আপনার জয়েন্ট স্পেস কমে গেছে এবং ওখানে ফ্লুইডটা হয়তো শোকানো শুরু করছে। এইটাকে ঠিক রাখার জন্য এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে, খাদ্য খাবারের পরিবর্তন করতে হবে, রোদে থাকতে হবে কিছুটা, কারণ ন্যাচারাল ভিটামিন ডি কিন্তু অনেক বেশি উপকারী এমনি সাপ্লিমেন্ট বা ওষুধ খেয়ে ভিটামিন ডি তৈরি করার থেকে। ঠিক আছে, তো ন্যাচারাল ভিটামিন ডি আমরা সবচেয়ে বেশি ভালো পাই কোথা থেকে, সূর্যের আলো। আর এটা কেন দরকার, বিভিন্ন কারণে দরকার, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে হাড়ের মধ্যে ক্যালসিয়ামটাকে ধরে রাখার জন্য। নাহলে আপনি ক্যালসিয়াম যতই খান কাজ হবে না যতক্ষণ না ভিটামিন ডি আপনার ঠিক থাকবে। এই সবগুলো মিলিয়েই কিন্তু আপনার ব্যথাটার সৃষ্টি হচ্ছে। এবার আমাদের কাছে এলে পারফেক্ট আমাদের ডাক্তারবাবুরা বলতে পারবে কী কারণে হচ্ছে এবং সেইভাবে ট্রিটমেন্ট করলে আপনার প্রবলেমটা সলভ হবে। ফেলে রাখবেন না। আজকে আপনি জাস্ট একটা ফোন করলেন, আপনি একটু বুঝলেন কি বলতে চাইছি, আপনি আবার ধরুন ভুলে গেলেন, দেখবেন আবার 2-3 মাস পর এই ব্যথাটা বাড়বে বই কমবে না, যদি আপনার একইভাবে আপনি চলতে থাকেন। তাই এটাকে ঠিক করতে গেলে ডিলে না করে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বিশ্বজিৎ দাস বলছি। কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মানে ডান পায়ে হাঁটু থেকে উপরে ওটা ফুলে যায়, এই ঠান্ডা পড়লে ওটা ফুলে যায় হাঁটু থেকে উপরে। আচ্ছা, হাঁটু থেকে ওপরে এই ঠান্ডা পড়লে আমার এটা ফুলে যায়। আচ্ছা, সোয়েলিং হচ্ছে। আচ্ছা, আর আপনার কি ওখানে ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা আছে। আচ্ছা, দেখুন আপনি শুনুন, আমি বলছি, দেখুন শীতকালে এই বাতের ব্যথা বা আর্থারাইটিসের ব্যথাগুলো বেড়ে যায়, কারণ আমাদের আয়ুর্বেদ মতে বলে যে বাত প্রকৃতি যারা, তাদের মধ্যে কিন্তু একটা ঠান্ডার একটা যদি ব্যাপার থাকে তাহলে ওটা অ্যাগ্রেভেট হয়, মানে বেড়ে যায়, এবং যারা বাত প্রকৃতি তাদের কিন্তু ব্যথার রোগটা থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারও তাই হচ্ছে। আপনার যেটা সিমটম এটা কিন্তু আর্থারাইটিসের সিমটম, পা ফোলা থাকছে, হাঁটুটা ফুলে আছে এবং তার সাথে সাথে ব্যথা আছে। ঠিক আছে, এই যে আর্থারাইটিস, এই আর্থারাইটিস হলে কিন্তু এই সিমটমগুলো থাকে
এবার আপনার এক্স রে করলে বোঝা যাবে যে কি কি ঘটনা ঘটেছে আর্থারাইটিসের মধ্যে। সেখানে কি জয়েন্ট স্ট্রেসটা কমে গেছে, সেখানে কি আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা শুকিয়ে গেছে, সেখানে কি হাড় ক্ষয়ে ঘষে গেছে, হাড় ভেঙে গেছে, এই সবগুলো ব্যাপার কিন্তু এক্স রে করলে বোঝা যাবে। আর তার ট্রিটমেন্ট যদি আপনি করেন তাহলে আপনি সুস্থ হবেন, এবং সময় থাকতে করতে হবে, ডিলে করবেন না। যত দেরি হবে পেন কিলার খেয়ে এটাকে চাপা দিয়ে দিয়ে রাখবেন তত বেশি বাড়বে। একটা কমন জিনিস ধরুন, আপনার পায়ে ক্ষয় হয়ে গেছে, এবার যত বেশি আপনি হাঁটাচলা করছেন, সিঁড়ি দিয়ে উঠছেন, দৌড়োদৌড়ি করছেন, লাফালাফি করছেন, ওটা কিন্তু বাড়তে থাকবে, তত বেশি তাড়াতাড়ি ক্ষয় হবে, ঠিক আছে? এবার আপনার ওটা ওইসব করতে গিয়ে আপনার খুব ব্যথা শুরু হয়ে গেল, আপনি কি করছেন? ব্যথার ওষুধ খাচ্ছেন। যখনই ব্যথার ওষুধটা খাবেন ব্যথাটা আপনার বন্ধ হয়ে যাবে, আপনার ব্রেন আর ব্যথা সেন্স করতে পারবে না, কিন্তু এই যে ক্ষয়ক্ষতিটা কিন্তু রয়ে গেল। এবার আপনি যেই ব্যথা কমে গেল আপনি আবার আগের মতো হাঁটা চলা শুরু করতে থাকলেন, আপনি ভাবলেন না আমার সুস্থ হয়ে গেছি, পা ঠিক হয়ে গেছে, আলটিমেটলি কিন্তু ঠিক হয়নি জিনিসটা। তাতে কি হবে, রোগটা আরও বেড়ে যাবে। যখন বেড়ে যাবে একটা টাইমের পর ডাক্তারবাবুরা বলবে আপনাকে নি রিপ্লেসমেন্ট করুন, ওই জায়গাটায় যাতে না যেতে হয় তার জন্যই বলবো আয়ুর্বেদ চিকিৎসা করুন, তাড়াতাড়ি আসুন, প্রপার ট্রিটমেন্ট করুন, সিরিয়াসলি এটাকে দেখুন, দেখবেন একটা টাইমের পর আপনার রোগটাও সেরে যাবে এবং সারা জীবন ওষুধ খেয়েও থাকতে হবে না। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি এগরা থেকে বলছি। কোথা থেকে বলছেন? এগরা। এগরা, আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা, বলুন দিদি ভাই বলুন। সমস্যা হচ্ছে আমার কি ঠান্ডায় হালকা ঠান্ডা লাগলে আমার কানে কম শোনা যাচ্ছে। হ্যাঁ, হালকা ঠান্ডা লাগলে কানে কম শোনা যাচ্ছে। কানে কম শুনছে। খুব সর্দি হয়েছে কি আপনার? ঠান্ডা লেগে গেছে খুব বেশি? মনে হচ্ছে নাকটা সবসময় গিরগির করছে কিন্তু সর্দি বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি ঠিক আছে, বলছি। আপনি টিভিতে শুনুন। দেখুন, মেন যেটা হয় আমাদের নাক, কান, গলা এই তিনটে একসাথে থাকে, ঠিক আছে? এবার যখন কফ হয় আমাদের নাক দিয়েও ওটা বেরায়, মুখ দিয়েও বেরায়, এবং অনেক সময় কফটা কিন্তু কানে চলে যায়। কানে যদি ওটা যায় তাহলে কিন্তু কানের একটু শোনার অসুবিধা হয়, কানটা ব্লক হয়ে থাকে, ঠিক আছে? অনেক সময় দেখবেন কানটা কটকট কটকট করে ব্যথাও করে ঠান্ডা লাগলে। তার জন্য এইটাকে কিন্তু অবহেলা করবেন না, এই যে ঠান্ডা লাগার চিকিৎসাটা করতে হবে। আপনি আমাদের এখানে আসুন, খুব ভালো ট্রিটমেন্ট আছে যেটা ইএনটির সব রোগগুলোকেই ধরবে, এবং দেখা যাবে যে এখানে ট্রিটমেন্ট করলে আপনার সর্দি কাশিটাও কমে গেছে, পার্মানেন্টলি ঠিক হবে। সর্দি হয়েছে, ওষুধ খেলেন, ঠিক হয়ে গেল, আবার দুদিন পর আবার ঠান্ডা লাগলো, এরকম না, পার্মানেন্টলি ঠিক করতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু এটাকে পার্মানেন্টলি ঠিক করে দেবে, এবং এই যে কানের যে সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন দেখবেন আপনার কানের মধ্যে যদি কফ জমে গিয়ে থাকে বা এখানে কানে শুনতে অসুবিধা হচ্ছে সেগুলোও ঠিক হবে, এবং সর্দি কাশিটাও আর প্রত্যেকবার ঘুরে ঘুরে আসবে না, এবং দেখা যাবে আপনি রোগটায় কিন্তু আর প্রত্যেক বছর ভুগছেন না। তো এটা থেকে ঠিক হতে গেলে কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন। একদম। তার জন্য কিন্তু অবশ্যই বন্ধুদের বলতেই হয় যে হেল্পিং নাম্বারটা আপনারা লিখে রাখুন, নোট করে রাখুন। 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনবিপির হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সেই আস্থা সেই ভরসা নিয়েই আমাদের এই অনুষ্ঠান কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আর প্রত্যেকদিন বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি, যেগুলো আমাদের জীবনের খুব ভাইটাল একটা জায়গা তৈরি করে রাখে, যেটার জন্য আমরা শরীর যদি আমাদের ভালো থাকে তাহলে সব কিছুই কিন্তু আমাদের যে কোনো কাজকে আমরা জয় করতে পারি। তাই শরীর সংক্রান্ত বা রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যদি আপনারা সুপরামর্শ চান বা গাইডলাইন্স চান, অবশ্যই কিন্তু আপনারা অনুষ্ঠানটি দেখুন, এবং নিশ্চয়ই আপনাদের সেইভাবে ডাক্তারবাবুরা সুপরামর্শ দিচ্ছেন, এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে আপনারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন এনবিপির হাত ধরুন। ডাক্তারবাবু, আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।